আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় নেচার অফ মিক্সচার বা মিশ্রণের প্রকৃতি। এসএসসি এবং এইচএসসি কারিকুলাম দুটোর ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। বিগত ক্লাসে আমরা দ্রবণের শক্তিমাত্রা সম্পর্কে জেনেছিলাম। দ্রবণের শক্তিমাত্রা সম্পর্কে বেসিক ধারণা যদি থেকে থাকে, আজকে এই ক্লাসটা করতে আমাদের খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। ক্লাসটা আমরা স্টার্ট করি। এখানে একটা মিশ্রণ আমরা তৈরি করব। একটা কন্টেইনারে রয়েছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এবং আরেকটা কন্টেইনারে রয়েছে আমার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। তো যখন আমরা এই দুটো সলিউশন মিক্স করব, সেই ক্ষেত্রে আমার মিক্সচারের নেচারটা কেমন হবে বা এর অ্যাসোসিয়েটেড যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটা বেসিক্যালি আজকের ক্লাসে আমরা শিখব। তো এই টপিকটাকে আমি মূলত দুটো ক্লাসে ভাগ করেছি। আজকে আমরা মূলত আলোচনা করব তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের মিশ্রণটা কেমন হয় বা তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিডের মিক্সচারের প্যারামিটারগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব, বেসিক্যালি এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং পরবর্তী ক্লাসে আমরা দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার যারা রয়েছে তাদের ক্ষেত্রে ক্যালকুলেশনে কি মডিফিকেশনগুলো আনতে হয় সেটা সম্পর্কে জানবো। এখানে যে ম্যাথটি দেওয়া রয়েছে, এখানে আমার একটি কন্টেইনারে রয়েছে 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন এবং আরেকটি কন্টেইনারে রয়েছে 150 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন। আমাদের প্রথম কোশ্চেনে বলা রয়েছে কিন্তু যে এই মিক্সচার, এখানে যে মিক্সচারটা ক্রিয়েট হবে, মিক্সচারটা আমরা কিভাবে পাবো। যখন এই দুটো সলিউশন আমরা মিক্স করব, সেই ক্ষেত্রে সলিউশন দুটো কি পরস্পরের সাথে বিক্রিয়া করবে বা রিঅ্যাক্ট করবে। সেই ক্ষেত্রে আমার নতুন যেই দ্রবণটা তৈরি হবে তার নেচারটা কেমন হবে বা সেই ক্ষেত্রে নতুন দ্রবণের পিএইচটা কত হবে, সেটা আমরা মূলত ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে আমরা যদি কন্টেইনার দুটো একটু ড্র করে নেই, ওকে, আমার প্রথম দ্রবণে ছিল হচ্ছে 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সেকেন্ড সলিউশনে ছিল 150 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। ক্যাপিটাল এম মানে কি? ক্যাপিটাল এম দ্বারা আমরা মূলত দ্রবণের ঘনমাত্রাটাকে মোলারিটিতে প্রকাশ করছি। ক্যাপিটাল এম স্ট্যান্ডস ফর মোল পার লিটার, মানে 1 লিটার দ্রবণে আমার মোল সংখ্যাটা বোঝাচ্ছে হচ্ছে ক্যাপিটাল এম দ্বারা। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা, আমাদের যে মিশ্রণটা হবে, মিশ্রণটা আমরা কিভাবে পাচ্ছি? দুটো সলিউশন মিক্স করার ফলে। তাহলে এখন এই মিশ্রিত দ্রবণের পিএইচটা আমরা বের করার চেষ্টা করব। তো বেসিক্যালি আমরা দুটো মেথডে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা ডিরেক্ট মোল সংখ্যা ক্যালকুলেট করে করতে পারি, আর একটা হচ্ছে এই দুটো কম্পাউন্ডের আণবিক ভরের সাহায্যে কি আমরা হিসাব করে কাজটা করতে পারি। আমরা যে মেথডে কাজ করি না কেন, সবার আগে আমাদের এটা জানতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড এরা দুজন পরস্পরের সাথে কিভাবে বিক্রিয়া করছে। তো আমরা বিক্রিয়াটা একটু দেখে ফেলি। সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা খুবই কমন একটা রিয়াকশন। আমরা জানি কি সালফিউরিক অ্যাসিড অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তাহলে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে আমার পানি তৈরি করবে, আর এখানে তৈরি হবে সোডিয়াম সালফেট। একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করার কয়েকটা ধাপ রয়েছে। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে আমাকে রিঅ্যাক্টেন্ট আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, বা আইডেন্টিফিকেশন অফ রিঅ্যাক্টেন্টস, যে রিঅ্যাক্টেন্ট দুটো নেচার কি বা রিঅ্যাক্টেন্ট দুটো কি জাতীয়। যদি আমরা না বুঝি যে রিঅ্যাক্টেন্ট গুলো কেমন বা কোন জাতীয়, তাহলে কিন্তু আমরা এস্টিমেশনটা নিতে পারবো না বা ধারণাটা সঠিক করতে পারবো না যে প্রোডাক্টে কি আসতে পারে। তো যখন আমরা জানলাম যে এটি একটি অ্যাসিড এবং এটি একটি ক্ষার, সেক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে ডিসিশন মেক করতে পেরেছি যে লবণ এবং পানি তৈরি হবে। এটা গেল আমাদের প্রথম ধাপ, রিঅ্যাক্ট্যান্ট আইডেন্টিফিকেশন এবং আইডেন্টিফিকেশনের বেসিসে প্রোডাক্ট কি হবে সেটা ধারণা করা। এখন আমাদের কি করতে হবে? ব্যালেন্সিং করতে হবে। তাহলে আমরা দেখি এই পাশে সোডিয়াম রয়েছে কয়টা? 2 অণু। তাহলে এখানে কি আমার সোডিয়াম দিতে হবে 2টো, আর এইখানে আমার হাইড্রোজেন হয়েছে 2টো, আর এই যে এই দুটো 4টা, তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কি আমার রিঅ্যাকশনটা আমরা ব্যালেন্স করলাম। ব্যালেন্সিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের ব্যালেন্সিংটা যদি সঠিক না হয়
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জাতীয় ক্যালকুলেশনগুলোতে প্রবলেম চলে আসবে। লাইক অ্যাজ আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল নিতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার পরবর্তী সব ক্যালকুলেশন কি হতো, ভুল হতো। সো রিঅ্যাকশনটা ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় ম্যাথগুলো সঠিকভাবে করার ক্ষেত্রে। তাহলে আমরা এখন মেথড 1-এ যাই। আণবিক ভরের সাহায্যে আমরা একটু ক্যালকুলেট করে দেখি, ঠিক আছে? মেথড 1-এ আমরা কি করব, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর আমরা নিরূপণ করার চেষ্টা করব। সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। তাহলে 23, 16, 39 আর 1 40, 40 দুগুণে 80। আর সালফিউরিক অ্যাসিড হয়েছে আমার 1 × 2 প্লাস 32 প্লাস 16 × 4, 98 গ্রাম। আচ্ছা, এইটা হচ্ছে আমার বিক্রিয়কের ভর আমরা বের করলাম, যে তারা কোন কোন পোর্শনে বা কি পরিমাণে একজন আরেকজনের সাথে বিক্রিয়া করছে। এখন আমার যে ডাটাটা দেওয়া রয়েছে, লাইক অ্যাজ এই সলিউশন থেকে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করতে হবে, আবার এই সলিউশন থেকে আমাদের সালফিউরিক অ্যাসিডের ভর বের করতে হবে। তাহলে আমরা যদি ভর ক্যালকুলেট করি সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য, এটা আমরা ফর্মুলা জানি, W = SVm/1000। ইন দ্যাট কেস আমার এস দ্বারা বোঝাচ্ছে, এটা হচ্ছে এস আমার শক্তিমাত্রা দ্রবণের, এস হচ্ছে 0.1, আমার আয়তন দেওয়া রয়েছে 100 ml, এটা হচ্ছে ভি, আর ভর রয়েছে 40। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, ক্যাপিটাল এম দ্বারা আণবিক ভর বোঝাচ্ছে এখানে, আর নিচে থাকবে আমার 1000। সেই ক্ষেত্রে আমার অ্যামাউন্টটা আসবে 0.4 গ্রাম। আচ্ছা, তাহলে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর আসলো হচ্ছে 0.4 গ্রাম, মানে দ্রবণে আমার 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত রয়েছে। এখন যদি আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আসি, সেম ফর্মুলা ইউজ করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে এস, এটা হচ্ছে ভি। তাহলে এস এর ক্ষেত্রে রয়েছে আমার 0.5, ভি এর ক্ষেত্রে রয়েছে 150 × 98। সেই ক্ষেত্রে আমার হিসাবটা হবে 7.35 গ্রাম। ওকে, তাহলে আমরা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের দ্রবণে কতটুকু উপস্থিত রয়েছে সেই পরিমাণটা কি করলাম, বের করে ফেললাম। এখন যদি আমরা বিক্রিয়াটা দেখতে চাই, বিক্রিয়াতে রয়েছে কি আমার 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 7.35 গ্রাম H2SO4 এর সাথে। ওকে, তাহলে আমার এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত রয়েছে 0.4 গ্রাম, মানে এটা হচ্ছে আমার রেফারেন্স, এই লাইনটা হচ্ছে কি আমার রেফারেন্স, যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, সরি এখানে আসবে 7.35 গ্রাম। আমরা যদি বিক্রিয়াটার দিকে তাকাই, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। আচ্ছা, তাহলে এখন 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 98 × 0.4 ডিভাইডেড বাই 80 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি, means 98.4 × 80, তাহলে 0.49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে আমার রিঅ্যাক্ট করছে
0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা একটু শুরু থেকে দেখে আসি যে আমার কোশ্চেনে বলা ছিল যে দুটো সলিউশন আমার দেওয়া রয়েছে, এদেরকে যখন মিক্স করব সেক্ষেত্রে আমার মিক্সচারের পিএইচটা কত হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করলাম, তারপরে তাদেরকে ব্যালেন্স করলাম। ব্যালেন্স করার পরে আমরা এটা ফাইন্ড আউট করলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড কি পরিমাণে পরস্পরের সাথে বিক্রিয়া করবে। তারপরে আমরা বের করলাম হচ্ছে দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড প্রত্যেকে পার্টিকুলারলি কি পরিমাণে রয়েছে। তারপর আমরা যে রেফারেন্স লাইনটা ড্র করলাম, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। এই যে এখান থেকে আমরা পাচ্ছি ডাটাটা। তাহলে আমার দ্রবণ উপস্থিত ছিল 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সেই ক্ষেত্রে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 0.49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারছি যে আমার সলিউশনে যতটুকু পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল সেটা অলরেডি কনজিউমড হয়ে গেছে, বাকি রয়েছে আমার সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিড কতটুকু বাকি রয়েছে সেইটার উপর বেস করেই কিন্তু আমাদেরকে পিএইচটা কাউন্ট করতে হবে। তাহলে আমরা দেখছি আমার অবশিষ্ট বা রিমেইনিং সালফিউরিক অ্যাসিড রয়েছে 7.35 মাইনাস 0.49 গ্রাম। ওকে, তো সেখান থেকে আমরা পরিমাণটা বের করি 6.86 গ্রাম। এই যে 6.86 গ্রাম সালফিউরিক অ্যাসিড আমরা পেলাম অবশিষ্ট, এই অবশিষ্ট পরিমাণ সালফিউরিক অ্যাসিড কতটুকু আয়তনে রয়েছে, মিশ্রণের মোট আয়তনে থাকবে। তাহলে আমার মিক্সচারের টোটাল ভলিউম কত হবে, এখানে ছিল 100 ml, এখানে ছিল 150 ml। তাহলে ইন টোটাল 250 ml এর ভেতরে আমার এই অ্যামাউন্টটা কিন্তু আমরা পাচ্ছি। এই যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু আসবে আমার 250 ml এর ভেতরে। তাহলে আমরা বলতে পারি না যে 250 ml solution contains 6.86 gram sulfuric acid. In that case 1000 ml সলিউশনে আমার কতটুকু সালফিউরিক অ্যাসিড থাকবে, কারণ আমার নতুন মিক্সচারে কি সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা বের করতে হবে। সেই ক্ষেত্রে হবে 6.86 ইন্টু 1000 ডিভাইডেড বাই 250। এই ক্ষেত্রে আমার অ্যামাউন্ট আসবে 27.44 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এই যে সালফিউরিক অ্যাসিডের অ্যামাউন্টটা আমাদের আসলো, এটাকে আমরা যদি এখন মোল সংখ্যায় কনভার্ট করতে চাই তাহলে আমরা করব এখানে আমরা এই ফর্মুলাটা বেসিক্যালি অ্যাপ্লাই করছি, মোল সংখ্যা ইকুয়ালস টু n ইকুয়ালস টু W বাই ক্যাপিটাল M। সেই ক্ষেত্রে আমার পরিমাণ আসছে কত, 0.28 মোল। ওকে, তাহলে আমরা কিন্তু নতুন মিক্সচারে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা বের করতে পেরেছি, সেটা আমার আসছে কত, 0.28 মোল বা 0.28 মোল পার লিটার, 0.28 মোলার অর 0.28 মোল পার লিটার। আচ্ছা, এখন আমাকে কি বের করতে বলা হয়েছে, পিএইচ বের করতে বলা হয়েছে। পিএইচ এর ডেফিনেশন কি, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদম। আমাদেরকে যেটা বের করতে হবে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদম। তো আমরা এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের করব কোথা থেকে, সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন থেকে। তা এখন একটা দ্রবণে সালফিউরিক অ্যাসিড কিভাবে আয়নিত হচ্ছে তার উপর বেস করে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, কারণ আমাকে তো পরিমাণটা নিতে হবে শুধুমাত্র হাইড্রোজেন আয়নের। তাহলে সালফিউরিক অ্যাসিড এটা ভেঙে এইভাবে আমার আয়নিত হবে। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে আমি হাইড্রোজেন আয়ন পাচ্ছি কত, 2 মোল। তাহলে আমার এখানে যেহেতু 0.28 মোল সালফিউরিক অ্যাসিড রয়েছে, তাহলে আমি এখানে হাইড্রোজেন আয়ন পাবো 2 ইন্টু 0.28। 1 মোল থেকে যদি 2 মোল আসে তাহলে 0.28 মোল থেকে আমার হাইড্রোজেন আয়ন আসবে 2 ইন্টু 0.28। এখন যদি আমরা পিএইচ এর ক্যালকুলেশনটা করি,
এই ভ্যালুটা বসিয়ে দিলে কিন্তু আমরা মিক্সচারের পিএইচটা ক্যালকুলেট করতে পারবো। এটা গেল হচ্ছে কি আমাদের মেথড 1, যেখানে আমরা বেসিক্যালি কাজ করেছি কি যে প্রত্যেকটা যৌগের ভর হিসাব করে এবং রিঅ্যাকশনের অনুপাত অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা করেছি। এখন আমরা আরেকটা মেথডে ক্যালকুলেশনটা করতে পারি, এটা হচ্ছে মোল সংখ্যার সাহায্যে ক্যালকুলেট করা। এটা একটু রিলেটিভলি ইজিয়ার এবং সংক্ষিপ্ত মেথড বলতে পারি। তাহলে আমার দুটো কন্টেইনার ছিল, আমার ফার্স্ট কন্টেইনারে ছিল 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, সেকেন্ড কন্টেইনারে থাকবে 150 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা তো আগেই বিক্রিয়াটা করেছি, আমি এটা নিয়ে আর বাড়তি কথা বলছি না, জাস্ট খালি রিঅ্যাকশনটা লিখছি। এই ফর্মুলাটা তো আমরা সবাই জানি, n = s × v। এখানে আমার এটা হচ্ছে s, এটা হচ্ছে v, এইখানে এটা হচ্ছে s, এটা হচ্ছে v। তাহলে আমরা এখন দুইটা উপাদানের কি মোল সংখ্যা বের করে ফেলবো। আগের মেথডে আমরা কি করেছি, ভর বের করেছি, এখানে আমরা মোল সংখ্যা বের করে ফেলবো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আয়তনটাকে লিটারে নিব, s × v। আবার সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা যদি এখন ক্যালকুলেট করি, এবার 0.01 মোল, আর এখানে যদি হিসাবটা করি 0.075। তাহলে আমরা মোল সংখ্যা কিন্তু পেয়ে গেলাম যে আমার দুটো দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল উপস্থিত রয়েছে এবং সালফিউরিক অ্যাসিড কত মোল উপস্থিত রয়েছে। তাহলে এখন যদি আমরা রেশিওটা হিসাব করি, স্টয়কিওমেট্রিক রেশিওটা যদি দেখি আমরা, যে আমার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ রিঅ্যাক্টিং উইথ 1 মোল সালফিউরিক অ্যাসিড। ইন দ্যাট কেস 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করবে 0.01 ভাগ 2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা আসবে 0.005 মোল সালফিউরিক অ্যাসিড। ওকে, তো আমার ইনিশিয়ালি সালফিউরিক অ্যাসিডের অ্যামাউন্ট ছিল 0.075 মোল, এখন এসেছে কত, 0.007 মোল। তাহলে আমরা যদি আসি রিমেইনিং সালফিউরিক অ্যাসিডটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা পাবো 0.07। আচ্ছা, এখন তো একই কাজ, যে আমার মিক্সচারের পিএইচটা ক্যালকুলেট করতে হবে। মিক্সচারের পিএইচ ক্যালকুলেট করতে গেলে কি আমার মিক্সচার এখন শুধুমাত্র বাকি রয়েছে সালফিউরিক অ্যাসিড, তার মানে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা আমাকে বের করতে হবে। এখানে তো আমার মোল নাম্বার রয়েছে, মোল নাম্বার আর কনসেন্ট্রেশন কিন্তু সেম জিনিস না। এখানে যে মোল নাম্বারটা পেয়েছি সেটা আমরা কতটুকু ভলিউমে পেয়েছি, সেটা পেয়েছি 250 ml এ। তাহলে একইভাবে আমরা লিখতে পারি 250 ml সলিউশন কন্টেইনস 0.07 মোল অফ সালফিউরিক অ্যাসিড। যেহেতু আমার এই যে মোলারিটির ডেফিনেশনটাই ছিল কি মোল পার লিটার, ঠিক আছে, তাহলে এখন আমার 1000 ml সলিউশন কন্টেইন করবে 0.07 × 1000 ডিভাইডেড বাই 250 মোল H2SO4। সেই ক্ষেত্রে আমার হিসাব আসবে 0.28 মোল
সালফিউরিক অ্যাসিড, এটা যদি আমরা কাটাকাটি করি 4 থাকবে, তাহলে 0.07 ইন্টু 4 কত আসবে? 0.28 মোল। এটাই কিন্তু বেসিক্যালি আমার কনসেন্ট্রেশন। এখন যদি আমরা ফার্দার যাই, যেহেতু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আমাকে নিতে হবে, এই হাইড্রোজেন আয়নটা তো ক্রিয়েট হবে সালফিউরিক অ্যাসিডের ডিসোসিয়েশনের মাধ্যমে। তাহলে এটা কিভাবে ডিসোসিয়েট হবে? 1 মোল সালফিউরিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে আমার 2 মোল হাইড্রোজেন আয়ন দিবে এবং 1 মোল সালফেট আয়ন দিবে। দ্যাট মিনস আমার রেশিওটা থাকবে এরকম। সো 0.28 মোলের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে? 2 ইন্টু 0.28। তাহলে আমরা যদি এখন পিএইচ ক্যালকুলেট করতে চাই, মাইনাস লগ 2 ইন্টু 0.28। আমার আগের প্রসেসেও কিন্তু অ্যান্সারটা সেমই এসেছিল, মাইনাস লগ 2 ইন্টু 0.28। তাহলে এটার যদি আমরা একটু ক্যালকুলেশনটা করতে চাই, সেই ক্ষেত্রে এক্সাক্ট ভ্যালুটা কত আসবে একটু ক্যালকুলেট করে দেখছি। মাইনাস লগ, এটার ভ্যালু আসবে 0.251। 0.251। তাহলে আমার এই ক্ষেত্রে ভ্যালু আসবে কত? 0.251। তাহলে আমরা এখন একটু ইনিশিয়ালি কোশ্চেনটাতে ফিরে যাই। আমার প্রশ্নে বলা ছিল কি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ পিএইচ ফর দ্য মিক্সচার এ অ্যান্ড বি। আচ্ছা, তাহলে এই মিক্সচারের জন্য পিএইচ কিন্তু আমরা ডিটারমিন করলাম, দুটো মেথডই করলাম। একটা হচ্ছে কি আমরা মলিকুলার ম্যাসের সাহায্যে করেছি বা আণবিক ভরের সাহায্যে হিসাব করে করেছি, আরেকটা করেছি কি দ্রবণে উপস্থিত মোল সংখ্যার সাহায্যে। একটি দ্রবণে উপস্থিত মানে যৌগের আণবিক ভরের সাহায্যে বা ভরের সাহায্যে, আরেকটা করেছি কি আমরা উপস্থিত মোল সংখ্যার সাহায্যে। তো দুটো ভাবেই আমরা ক্যালকুলেট করলাম, আমরা পিএইচটাও ডিটারমিন করলাম। সো এইটা বেসিক্যালি সলভড। এখন আমার নেক্সট যে কোশ্চেনটা রয়েছে যে যদি আমার মিক্সচারে একটা ব্লু লিটমাস অ্যাড করা হয়, সেই ক্ষেত্রে সেই লিটমাস পেপারের কি ধরনের পরিবর্তন হবে বা চেঞ্জেসটা কেমন আসবে। তাহলে আমরা সবাই জানি কিন্তু যে ব্লু লিটমাস পেপার অ্যাসিডিক সলিউশনে রেড লিটমাস পেপারে কনভার্ট হবে। এটা কোন ক্ষেত্রে হবে? অ্যাসিডিক সলিউশনে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে মিক্সচারের নেচারটা কি ছিল? মিক্সচারের নেচার আমরা কিভাবে বুঝবো যে দুটো কম্পোনেন্ট বা দুটো কম্পাউন্ড রিয়াক্ট করার ফলে যে লেফট ওভারটা থাকবে বা যে বাকি থাকবে, মিক্সচারের নেচারটা তার অনুযায়ী হবে। তাহলে আমাদের এই রিয়াকশনে বাকি ছিল কি? সালফিউরিক অ্যাসিড। তাহলে আমার মিক্সচারের নেচারটা কি হবে? অ্যাসিডিক হবে। ইন দ্যাট কেস আমি অ্যাড করছি কি? সেই ক্ষেত্রে আমি অ্যাড করছি ব্লু লিটমাস পেপার। তাহলে ব্লু লিটমাস পেপার যদি অ্যাড করা হয়, সেই ক্ষেত্রে এই ব্লু লিটমাসের কালারটা চেঞ্জ হয়ে কি হবে? রেড হবে। আর আমি যদি এই অ্যাসিডিক সলিউশনে রেড লিটমাস পেপার অ্যাড করতাম, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কালার চেঞ্জ হতো না। এখানে আমাদের মিক্সচারের নেচারটা হয়েছে অ্যাসিডিক, সেইখানে যদি আমি ব্লু লিটমাস পেপার অ্যাড করি, কালার চেঞ্জ হয়ে রেড হবে। কিন্তু যদি আমার কোনোভাবে এইখানে নেচারটা বেসিক আসতো, সেই ক্ষেত্রে কিন্তু ব্লু লিটমাস পেপার অ্যাড করলে কালারের কোনো চেঞ্জ হতো না। পক্ষান্তরে কোশ্চেনটা যদি এরকম থাকতো যে এখানে যদি আমার রেড লিটমাস পেপারের কথা উল্লেখ থাকতো, আবার সলিউশনের নেচারও থাকতো অ্যাসিডিক, সেই ক্ষেত্রে কিন্তু লিটমাস পেপারের কালার চেঞ্জ হতো না। তাহলে আমরা যদি সাম করি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে অ্যাসিডিক সলিউশনে বা অ্যাসিডিক মিডিয়ামে ব্লু লিটমাস পেপারের কালার রেড হবে, আর বেসিক মিডিয়ামে ব্লু লিটমাস পেপারের কোনো কালার চেঞ্জ হবে না। কিন্তু যদি আমার সলিউশন নিউট্রাল হয়, এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে নিউট্রাল সলিউশনে যদি ব্লু লিটমাস পেপার অ্যাড করা হয়, দ্যাট মিনস পিএইচ অ্যারাউন্ড 7 এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে যদি ব্লু লিটমাস পেপার অ্যাড করা হয়, এটা অনেক ক্ষেত্রে পার্পল কালারে কনভার্ট হয়। আচ্ছা, পক্ষান্তরে যদি আমার মিক্সচারের নেচারটা বেসিক হতো, সেই ক্ষেত্রে যদি আমি রেড লিটমাস পেপার অ্যাড করতাম, সেই ক্ষেত্রে তার কালার চেঞ্জ হয়ে ব্লু হতো। সো এই মিক্সচার অফ মানে নেচার অফ মিক্সচার থেকে মূলত আমাদের এই টাইপের ক্যালকুলেশনগুলি কম বেশি এসে থাকে যে মিক্সচারের নেচারটা কেমন হবে, তারপরে পিএইচ এর ভ্যালু বের করতে বলবে, তারপরে লিটমাস পেপার অ্যাড করলে তার কালার চেঞ্জ কেমন হবে। আর এসএসসিতে কিছু ক্ষেত্রে কোশ্চেন এসে থাকে যে তোমাকে লিমিটিং রিঅ্যাক্টেন্ট আইডেন্টিফাই করতে বলবে। লিমিটিং রিঅ্যাক্টেন্ট যদি আইডেন্টিফাই করতে বলে, এটা খুবই সহজ। লিমিটিং রিঅ্যাক্টেন্ট বের করতে বললে আমরা এই পর্যন্ত আসব যে কোন কম্পাউন্ডটা রিমেইনিং থাকবে। এখানে আমার রিমেইনিং আছে কি? সালফিউরিক অ্যাসিড। তার মানে টোটালি কে কনজিউমড হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। যে ফুললি কনজিউমড হবে সেই কি হবে? লিমিটিং রিঅ্যাক্টেন্ট হবে। এটা সবসময় আমরা মাথায় রাখবো।
লিমিটিং রিঅ্যাক্টেন্টের ক্ষেত্রে যে ফুললি কনজিউমড হবে সেই আমার কি হবে, লিমিটিং রিঅ্যাক্টেন্ট হবে। সো আজকের ক্লাসটা আমরা মূলত এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা উইক অ্যাসিড এবং উইক বেজের ক্ষেত্রে মিক্সচারের নেচারটা কিভাবে ক্যালকুলেট করব সেটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাই।